আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান। আমার এই অডিও লেকচারে সবাইকে স্বাগতম। আমি আমার অডিও লেকচারে ধারাবাহিকভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করব। তো আমার এই ধারাবাহিক ভিডিওর প্রথমেই থাকছে ভাষা আন্দোলন। লেকচারের শুরুতে আমি ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে আলোচনা করব। তারপর ভাষা আন্দোলন বিষয়ক আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন সংগ্রাম পরিষদ, তারপর শহীদ মিনার, ভাষা আন্দোলন নিয়ে সাহিত্য রচনা, গান, তারপর ভাষা আন্দোলনের ঐতিহাসিক দিনগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভাষা আন্দোলন কেন হয়, কেনই বা মানুষ ভাষার জন্য প্রাণ দিয়েছিল, চলুন এই বিষয়টি নিয়েই প্রথমে আমরা জেনে নিই। ভাষা আন্দোলন ছিল বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন। পরবর্তীকালে এই আন্দোলন অর্থনৈতিক ও রাজনৈতিক আন্দোলনের জন্ম দেয়। 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ বাঙালির অধিকার হরণের চেষ্টায় লিপ্ত হয়। পুরো পাকিস্তানের মোট জনগোষ্ঠীর 54% মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ মাত্র 3.27% জনগোষ্ঠীর ভাষা উর্দুকে তারা রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চায়। শাসক গোষ্ঠী 1948 সালে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত উপেক্ষা করে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয়। বাঙালি বুদ্ধিজীবী সমাজ প্রথমেই প্রতিবাদমুখর হয়। তারা এই অন্যায় ও বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এভাবেই ভাষা আন্দোলনের সূত্রপাত। 1952 সালে এই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে, যার প্রেরণায় দীর্ঘ সংগ্রামের পর জন্ম নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এখন আমরা ভাষা আন্দোলনের পটভূমি সম্পর্কে জানব। 1947 সালের 14 আগস্ট ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়। তৎকালীন পূর্ববঙ্গ পাকিস্তানের একটি অংশে পরিণত হয়। পাকিস্তানের দুই অংশের মধ্যে ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি কোনো কিছুরই মিল ছিল না। প্রায় 1000 মাইল ব্যবধানে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, দুইটি ভূখণ্ডকে এক করা হয় শুধু ধর্মের ভিত্তিতে। ফলে পাকিস্তান নামক এই নতুন রাষ্ট্রের শাসক গোষ্ঠী প্রথমেই বাঙালিকে শোষণ করার কৌশল হিসেবে বাংলা ভাষার উপর আঘাত হানে। নতুন রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এই প্রশ্ন দেখা দিয়েছিল 1947 সালের পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই। সে সময় মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মতবাদ দেন। তখনই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ বাংলার বুদ্ধিজীবীগণ, লেখকগণ এর প্রতিবাদ করেন। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। এই তথ্যটি খুবই ইম্পর্ট্যান্ট, এই জন্য আমি আরেকবার বলছি। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। এই সংগঠনের উদ্যোগে 1947 সালের 15 সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু প্রকাশিত হয়। পুস্তিকাটিতে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। তমদ্দুন মজলিসের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য 1947 সালের ডিসেম্বর মাসে গঠিত হয় প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যার আহ্বায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের পাশাপাশি পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগ, পূর্ববঙ্গ বুদ্ধিজীবী সমাজ, সাংবাদিক সংঘ বিভিন্ন সভা সমিতিতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। সবকিছুকে উপেক্ষা করে ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সংবিধান সবার কাছে সুপারিশ করে। 1948 সালের প্রথম থেকেই শিক্ষিত বাঙালি সমাজ বাংলা ভাষার দাবি নিয়ে সোচ্চার হয়ে ওঠে। এ সময় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের এক সভায় নিম্ন শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার মাধ্যমে বাংলাকে গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। 23 ফেব্রুয়ারি 1948 সালে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলার কংগ্রেস পার্টির সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত এর প্রতিবাদ করেন এবং বাংলাকে অধিবেশনের অন্যতম ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান। এই তথ্যটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আমি আবার বলছি, এটি মনোযোগ দিয়ে শুনবেন।
23শে ফেব্রুয়ারি 1948 সালে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলার কংগ্রেস পার্টির সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত এর প্রতিবাদ করেন এবং বাংলাকে অধিবেশনের অন্যতম ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান। কিন্তু মুসলিম লীগের সকল সদস্য এ দাবি প্রত্যাখ্যান করেন। এ ঘটনায় পূর্ব বাংলার ছাত্র সমাজ ব্যাপকভাবে প্রতিবাদ করতে থাকে। 26 থেকে 29শে ফেব্রুয়ারি 1948 সালে ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়। 2রা মার্চ দেশের ছাত্র সমাজ বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। আমাদের প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 সালের 15ই সেপ্টেম্বর এবং দ্বিতীয়বার আবার 1948 সালের 2 মার্চে দেশের সকল ছাত্র সমাজ বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এই তথ্যটি আমরা মনে রাখব। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে 11ই মার্চ ধর্মঘট পালিত হয়। আন্দোলনকারীদের দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা। ধর্মঘটের পক্ষে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল করার সময় পুলিশের লাঠিচার্জে অনেক আহত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক, অলি আহাদ, কাজী গুলাম মাহবুব সহ অনেকেই গ্রেফতার হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে 13 থেকে 15ই মার্চ আবার ধর্মঘট পালিত হয়। এবার শুধু ঢাকা নয়, দেশের সর্বত্র ধর্মঘট পালিত হয়। তীব্র আন্দোলনের মুখে 15ই মার্চ মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে গ্রেফতারকৃতদের মুক্তি, তদন্ত কমিটি গঠন, শিক্ষার মাধ্যম বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব আইন পরিষদে উত্থাপন প্রভৃতি অন্তর্ভুক্ত ছিল। 1948 সালের 19শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন। 21শে মার্চ রমনায় তৎকালীন রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটি সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, এবং 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। দুটি বক্তব্যই তিনি বাংলা ভাষার দাবি অগ্রাহ্য করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন। সমাবর্তন অনুষ্ঠানে অর্থাৎ 24শে মার্চ, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেই অনুষ্ঠানে তিনি বলেন, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উপস্থিত ছাত্ররা তীব্র প্রতিবাদে নানা ধ্বনি দিয়ে ওঠে। এ সময় সারা পূর্ব পাকিস্তানেই ভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে। 1948 সালের 18ই নভেম্বর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকায় এসে বক্তৃতাকালে আবার উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন। ছাত্ররা না বলে প্রতিবাদ করে ওঠে। 1948 সালে করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাব দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর প্রতিবাদ করেন। আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্রের প্রচেষ্টা হিসেবে বাংলা ভাষা সংস্কারের নামে 1949 সালে মার্চ মাসে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রতিবাদ জানায়। 1950 সালের 11ই মার্চ আব্দুল মতিনকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এ বছরের সেপ্টেম্বর মাসে গণপরিষদ কর্তৃক গঠিত মূলনীতি কমিটির সুপারিশে বলা হয়, উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। দেশ জুড়ে প্রতিবাদ সমাবেশ চলতে থাকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আত্মাইয়ের হাতে নিহত হলে প্রধানমন্ত্রী হন খাজা নাজিমুদ্দিন। 1952 সালের ঢাকায় খাজা নাজিমুদ্দিনের বক্তব্যে জিন্নাহর কথার প্রতিধ্বনি হলে ভাষা আন্দোলন নতুন মাত্রা ও সর্বাত্মক রূপ লাভ করে। এভাবেই চূড়ান্ত পর্যায়ের সূচনা হয়। নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 1952 সালের 26শে জানুয়ারি পল্টন ময়দানে ঘোষণা দেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এর প্রতিবাদে ভাষা আন্দোলন নতুন করে শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 30শে জানুয়ারি সভা ও ধর্মঘটের আহ্বান করে। 31শে জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এ সভায় 21শে ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় হঠাৎ করে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন ঢাকা শহরে 144 ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করেন। সরকারি এ ঘোষণা পাওয়া মাত্রই ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্ররা কিছুতেই 144 ধারা মেনে নিতে পারেননি। 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের বৈঠক বসে। আবুল হাশিমের সভাপতিত্বে এ সভায় 144 ধারা অমান্য করে সিদ্ধান্তে দ্বিমত দেখা দেয়। অধিকাংশ সদস্য প্রথমে 144 ধারা অমান্য করার পক্ষে ছিলেন না, কিন্তু আব্দুল মতিন, অলি আহাদ, গোলাম মাহবুব প্রভৃতি নেতারা 144 ধারা অমান্য করার সিদ্ধান্তে অটুট থাকেন। অবশেষে 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত গৃহীত হয়। 21 ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের চত্বরে ছাত্রদের সভা জনসমুদ্রে পরিণত হয়। ঢাকা শহরের স্কুল কলেজের হাজার হাজার ছাত্রছাত্রী সমাবেশে যোগ দেন। কতিপয় নেতা 144 ধারা ভঙ্গ না করার জন্য ছাত্রদের অনুরোধ করে, তবে ছাত্র নেতৃবৃন্দ সিদ্ধান্তে অটল থাকেন। সবাই ছোট ছোট দলে ছাত্ররা মিছিল করে 144 ধারা ভাঙার সিদ্ধান্ত নেন। ছাত্রছাত্রীরা রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে মিছিল করতে থাকলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে এবং কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। ছাত্রছাত্রীরাও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধ ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজের সামনে সমবেত হয়ে গণপরিষদের দিকে অগ্রসর হতে থাকলে মিছিলে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার সহ ঘটনাস্থলে নিহত হন। আব্দুল সালাম ওই দিন গুলিবিদ্ধ হয়ে 7 এপ্রিল শহীদ হন। সে সময় গণপরিষদের অধিবেশন চলছিল। গুলির খবর পেয়ে আব্দুর রশিদ আইন পরিষদের কয়েকজন সদস্য অধিবেশন ত্যাগ করে ঘটনাস্থলে উপস্থিত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পরদিন 22 ফেব্রুয়ারি গণবিক্ষোভ শুরু হয়। জনতা শহীদদের জন্য শোক মিছিল বের করে। আবারও মিছিলের উপর পুলিশ ও মিলিটারি লাঠি, গুলি, বেয়োনেট ব্যবহার করে। এতে শফিউর রহমান সহ আরও কয়েকজন শহীদ হন এবং অনেকে গ্রেফতার হন। যে স্থানে পুলিশের গুলিতে শহীদ হন সেখানে ছাত্ররা সারা রাত জেগে 23 ফেব্রুয়ারি একটি স্মৃতিস্তম্ভ বা শহীদ মিনার নির্মাণ করেন। পরে পুলিশ শহীদ মিনারটি ভেঙে দেয়। তারপরও ভাষা আন্দোলন অব্যাহত ছিল। প্রবল আন্দোলনের মুখে পাকিস্তানের জাতীয় পরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। জাতীয় পরিষদে বাংলা ভাষা বিষয়টি নিয়ে বিতর্কের এক পর্যায়ে এর সদস্য আদিল উদ্দিন আহমেদের দেওয়া সংশোধনী প্রস্তাব অনুযায়ী উর্দুর পাশাপাশি বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে বিল পাশ করা হয়। 1956 সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়। 1952 সালের ভাষা আন্দোলনের পরের বছর থেকে প্রতি বছর ফেব্রুয়ারির 21 দিনটি বাঙালির শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এদিন শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাঙালি চেতনাকে লালন করার প্রক্রিয়া অব্যাহত রাখা হয়। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাঙালি জাতি রক্তের বিনিময়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করে। বিশ্বের ইতিহাসে অনন্য সাধারণ ঘটনা হিসেবে আমাদের ভাষা ও শহীদ দিবস আজ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করেছে। 1999 সালের 17 নভেম্বর প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2010 সালের 21 ফেব্রুয়ারি থেকে এই দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এখন আমরা আলোচনা করব রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বিভিন্ন সময়ে গঠিত সংগ্রাম পরিষদগুলোকে নিয়ে। প্রথমে আসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটি প্রথমবার গঠিত হয় 1 অক্টোবর 1947 সালে। অধ্যাপক নুরুল হক ভূঁইয়া ছিলেন এটির আহ্বায়ক। দ্বিতীয়বার আবার এটি গঠিত হয় 2 মার্চ 1948 সালে। শামসুল হক আলম ছিলেন এটার আহ্বায়ক। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটি গঠিত হয় 11 মার্চ 1950 সালে। আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন। তারপর সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটি গঠিত হয় 31 জানুয়ারি 1952 সালে। আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। এখন আমরা জেনে নিব ভাষা আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক শহীদ মিনার সম্পর্কে।
21 এবং 22 ফেব্রুয়ারি তারিখে বাসার দাবিতে শহীদদের স্মরণে 23 ফেব্রুয়ারি 1952 রাতে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়ে 24 তারিখ সকালে নির্মাণ কাজ শেষ হয়। ওই দিনই শহীদ মিনারটি উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান। 26 ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকিস্তান সরকার শহীদটি আবার ভেঙে দেয়। 1947 সালে হামিদুর রহমান ও তার সহকর্মী ভাস্কর নবের আহমেদ এর নকশা অনুসারে পুনরায় শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু 1948 সালে সামরিক শাসন জারি করা হলে শহীদ মিনার নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। 1962 সালে পুনরায় মূল নকশার কিছুটা পরিবর্তন করে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয়। 1963 সালের 21 ফেব্রুয়ারি নতুন শহীদ মিনার উদ্বোধন করেন ভাষা শহীদ আবুল বরকতের মা হাসনা বেগম। বর্তমান শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। এই ইনফরমেশনটি আমরা মনে রাখব যে বর্তমান শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। শহীদ মিনারের মূল বেদির উপর অর্ধবৃত্তাকার সাজানো 5টি স্তম্ভের প্রতীকী অর্থ হচ্ছে মা ও তার শহীদ সন্তানদের সাথে দাঁড়িয়ে আছেন। 1971-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী শহীদ মিনার ধ্বংস করে 1973 সালে সরকার এটি পুনরায় নির্মাণ করেন। দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় যুক্তরাষ্ট্রের ওল্ডহ্যামে 1997 সালে, দ্বিতীয়টি লন্ডনের টাওয়ার হ্যামলেটে 1999 সালে এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় জাপানের টোকিওতে 2005 সালে। মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম শহীদ মিনার নির্মিত হয় ওমানে। ভাষা আন্দোলন নিয়ে আমাদের একটি বিখ্যাত যে গান পাই সেটি হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। এই গানটি গীতিকার হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ এবং প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি কবিতা আকারে লিফলেটে প্রকাশিত হয় 1953 সালে। এগুলোই ছিল আমার ভাষা আন্দোলন নিয়ে আলোচনা। আশা করি আমার এই অডিও লেকচারটি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।